প্রশ্ন করলে আমরা সবসময় বলি তুই বেটা কিছু বুঝিস না, ছাত্রকে বলি হয় নির্বোধ, এদের তো আমি নির্বোধ বলতে পারি না, সবাই শিক্ষিত লোকজন। তা না হলে তোমাদের মনের ভিতরে কোনো শয়তানি আছে। ঠিক আছে, যেদিন আপনি চুপ্পুর কাছে শপথ নিলেন, এই কথাটা আমি সাধারণ দর্শক শ্রোতাদের বুঝাতে পারি না। এই কথাটা আমি বুঝাতে পারি না যে ওয়াকারুজ্জামান কোনো ওই জেনারেল নুরুদ্দিন মেম্বারদের সঙ্গে পরিচিত হয়ে বাংলাদেশে কি হচ্ছে একটা ক্যাম্পেইন করতে পারতেন, খবরের কাগজে লিখতে পারতেন, লেখাপড়া করে একটা ডিগ্রি নিতে পারতেন, এগুলো আমি প্রকাশ্যে বলেছি। কিন্তু তারেক রহমানের যে ক্রেডিট সেটা তো দিতে হবে। হ্যাঁ, চুপ্পুকে তো আমাদের আসিফ নজরুল সাহেব দিলেন, আমি মনে মনে খুশি হলাম। যাই হোক, এতদিনে অরিন্দম কহিলা বিষাদে, এখন কোন এক অদৃশ্য কারণে, এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিএনপি পর্যন্ত বলছে চুপ্পু সাহেবকে সরিয়ে দিলে নাকি সাংবিধানিক সংকট হবে। ওনারা সংবিধান বোঝেন, বিপ্লব বোঝেন। বিপ্লব মানেই তো নিগেশন অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন আইন মানি না বলেই তো বিপ্লব, বিদ্রোহ। তোমার আইনই যদি মেনে নিলাম তাহলে আবার বিদ্রোহ হয় কি করে? সেখানে নির্বাচন হয়, নির্বাচনে সরকার পরিবর্তন হয়। বৈপ্লবিক সরকার এবং নির্বাচিত সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। এটা বিএনপি নেতৃবৃন্দ ঠিকই বোঝে, আমি ওদের অনেকে প্রোফাইল জানি। আমি বিএনপিকে, জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি বলেই বলছি, ভেতরে প্রচুর 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 রয়ের এজেন্ট বহাল তবিয়তে বড় বড় জায়গায় বসে আছে। আমি সালাউদ্দিন সাহেবকে খুব পছন্দ করতাম, যে সালাউদ্দিন সাহেবকে শিলংয়ে আটকে রেখেছে, শিলং থেকে উনি আমাকে ফোন করতেন, কথা হতো, সহানুভূতি জানাতাম। আমি ওনাকে বললাম আপনি এখন রাত্রেবেলা পালিয়ে চলে আসেন না কেন, বলে আসলে হাসিনা আমাকে গ্রেপ্তার করবে। I gave him the benefit of doubt. এখন ভারত থেকে ফিরে এসে যিনি যে কথা বলছেন, আমার তো আক্কেল গুরুম, যে বলে কি এখনই নির্বাচন দিতে হবে এবং চুপ্পু ওয়াকার এ সম্বন্ধে কোন রকম কিছু করা যাবে না, সাংবিধানিক সংকট হবে। আরে চুপ্পুকে লাথি মেরে জেলখানায় ঢুকালে কিসের সংবিধান? তুই বেটা ট্রেইটার, তোকে আমরা এত দেরিতে হলো ঢুকাচ্ছি। এই হওয়া উচিত ছিল অ্যাটিটিউড। এগুলো বলে দেখেন আমার ব্লাড প্রেশার হাই হয়ে যায়। মানে এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে আমি হয় বলি নির্বোধ, মানে টিচার হিসেবে যেটা ওই উল্টা পুল্টা প্রশ্ন করলে আমরা সবসময় বলি তুই বেটা কিছু বুঝিস না, ছাত্রকে বলি হয় নির্বোধ, এদের তো আমি নির্বোধ বলতে পারি না, সবাই শিক্ষিত লোকজন। তা না হলে তোমাদের মনের ভিতরে কোনো শয়তানি আছে। এজন্য তোমরা বলো নির্বাচন এক্ষুনি দিতে হবে, আর চুপ্পুকে সরানো যাবে না, খবরদার খবরদার, কেন মোদি দাদা বলে দিয়েছে। মোদি দাদার নির্দেশে সরকার চলছে। আমি সারোয়ার সাহেবের সঙ্গে একমত, উচিত ছিল একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা। আমি প্রথম দিনই বলেছিলাম, 5ই আগস্ট বলেছিলাম, এখন একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল RCC করা উচিত, যেটা কর্নেল নাসের করেছিলেন, কর্নেল কাদ্দাফি করেছিলেন লিবিয়াতে, নাসের ইজিপ্টে করেছিলেন। বিপ্লবের পরে কিসের কনস্টিটিউশন, কিসের প্রেসিডেন্ট, কিসের রাজা, কেউ নাই। নেপোলিয়ন ওই যে পার্লামেন্টে ঢুকে তাকে বলেছিল তোমার অথরিটি কি, উনি তরবারি বের করে বলেছিলেন দিস ইজ মাই অথরিটি, সোর্ড। আমি বহুবার বলেছি ডক্টর ইউনিসের হাতে এখন নেপোলিয়নের তরবারি, তিনি তরবারি নিয়ে এনে বলবেন আমি রাষ্ট্রপ্রধান। মাহমুদুর রহমানও বলেছেন ওনার রাষ্ট্রপতি হওয়া উচিত। তারা উনি চুপ্পুর কাছে গিয়ে শপথ নিলেন। প্রথমে তো ফাউল কাজটা করলেন, ভয় ভয় পেলেন না কি পেলেন বা কেন এটা করলেন, ওনার মামলাগুলো বাতিল করে দেওয়ায় ওদের উদ্দেশ্য ছিল। তারেক রহমানের মামলা তো উজ্জ্ব হয় না, খালেদা জিয়া তো এখনো সম্পূর্ণ মুক্ত ব্যক্তি নন। একটা আমার মামলা তো উজ্জ্ব হয় নাই, পিনাকি ভট্টাচার্যের মামলা বোধহয় সেদিন উচ্ছেদ উৎখাত করা, নাকচ করা হয়েছে। কই আপনি তার যেটা ব্যারিস্টার ওই অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বলেছিলেন এক টক শোতে, আপনার অনুষ্ঠানেই বোধহয়, যে আমি 7 দিনের মধ্যে তারেক রহমানকে ঢাকায় দেখতে চাই। কই ডক্টর ইউনূস কি কানে যায়নি? গেছে, তিনি সাহস পান না। তিনি একটা কাউন্টার রেভলিউশনারি গভর্নমেন্ট করছেন, তিনি কোন রেভলিউশনারি গভর্নমেন্ট করছেন না, তিনি প্রতি বিপ্লবী একটা সরকার করছেন এবং কারোরই কোনো বিচার করতে চান না। উনি ভালো মানুষ হিসেবে আসছেন, ভালো মানুষ হয়ে নির্বাচন দিয়ে চলে যাবেন, যেন সবকিছু স্বাভাবিক ব্যাপার। যেন 4-5 হাজার ছেলে মারা গেছে
এটা কোনো ব্যাপার না। উনি বললেন ছাত্ররা আমাকে এনেছে, তাহলে ছাত্ররা সমন্বয়করা এনেছে, তাদের কথা মতো আপনি চলেন না কেন? আপনি যেগুলো বলেন সবই তো প্রতি বিপ্লবীর কথা। আপনি একজন সম্মানিত ব্যক্তি। আমি উনাকে আমার টক শোতে বলেছি, আপনি মানে দয়া করে সরে যান। আপনি বলেছেন যে বুড়ো বয়সে আমি কোনো বদনাম নিতে চাই না। আপনার বদনাম সিল হয়ে গেছে যেদিন আপনি চুপ্পুর কাছে শপথ নিলেন। এই কথাটা আমি সাধারণ দর্শক শ্রোতাদের বুঝাতে পারি না। এই কথাটা আমি বুঝাতে পারি না যে ওয়াকারুজ্জামান কোন ওই জেনারেল নুরুদ্দিন নন। নুরুদ্দিন এরশাদকে বলেছিলেন যে আমি সেনা অপারেশন করব না, এবং সেজন্য এরশাদ বাধ্য হয়েছিল পদত্যাগ। কিন্তু ওয়াকারুজ্জামান তো সেটা বলেনি। 4 তারিখে যখন অবস্থা পানি মাথার উপর উঠে গেছে, ওয়াকারুজ্জামান বুঝতে পেরেছে প্রায় কোটি খানিক লোক রাস্তায় নেমেছে, গণভবনে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীকে 45 মিনিট সময় দিয়ে পার করে দিলেন এবং সাধারণ লোকের কাছে ওয়াকারুজ্জামান হিরো হয়ে গেলেন। আরে ওয়াকারুজ্জামান হিরো হলে তো সে তার জেনারেল যেগুলা ডিজিএফআই এর প্রধান ছিল, আয়নাঘর চালাতো, উনি বলতেন যে আয়নাঘর নাকি তিনি জানতেনই না। যদি না জানতেন তাহলে তো অযোগ্য। কারণ আপনার নাকের ডকায় কচু খাতে ওই ক্যান্টনমেন্টের ভিতরে আরেকজন মেজর জেনারেল হামিদ তার প্রধান, আপনার একজন সাবঅর্ডিনেট অফিসার যেখানে চালায়, আপনি কি একদিন কৌতূহল বশত দেখতে গেলেন না যে আমি দেখে আসি তো যে এই যে যেখানে এই যে ডিজিএফআইটা কেমন চলছে? আর আর্মির চিফ তো আপনি যাবেন তো, গিয়ে পুঙ্খানুপুঙ্খ সবকিছু দেখবেন, জিজ্ঞেস করবেন, তখন তো আয়নাঘরের খবর জানতে পারতেন। উনি তো জানতেন। তার মানে হি ইজ ইকুয়ালি রেসপন্সিবল। এখন এই লোকগুলোকে আমরা গ্রিন সিগন্যাল চিট দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি। জনগণ বলছে যা হওয়ার হয়েছে মাফ করে দেন। এইভাবে তো দেশ চলে না। তো আমি কি বলবো, ওই আমি নীলুফার আপা যেটা বলেছেন, আন্দোলনে ৮০% ছাত্র বিএনপি পন্থী ছিল, এতে কোনো সন্দেহ নেই। কমপক্ষে ৮০% লোক যারা রাস্তায় নেমেছিল জুলাই আগস্ট মাসে বিএনপির ছাত্র আর বিএনপি পন্থী জন, তাদেরকে মার্জিনালাইজ করা হয়েছে। খালেদা জিয়া, আরে বিপ্লবের ডক্টর ইউনূস বলছেন মাহফুজ আলম নাকি মাস্টার মাইন্ড বিপ্লবের, আর বিপ্লবের মাস্টার মাইন্ড হচ্ছেন খালেদা জিয়া, যিনি ওই ২০০৯ সাল থেকেই ২০০৭ সাল থেকেই সাফার করছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে জেলে রাখা, তাকে চিকিৎসা করতে না দেয়া। আরে হিরো তো হচ্ছেন খালেদা জিয়া, আর নাম যাচ্ছে মাহফুজ আলম, কোন ছাত্র নেতা নাকি মাস্টার মাইন্ড। আর ১৫ বছর যারা আমরা আন্দোলন করলাম দেশে বিদেশে বসে, তারা কি? তারা কিছুই না। তো যাই হোক, আমরা কোনো ক্রেডিট চাই না, যার ক্রেডিট প্রাপ্য তারেক রহমান এবং খালেদা জিয়া। একটা লোককে যার বিরুদ্ধে কোনো মামলা প্রমাণ হয়নি। তারেক রহমানের আমি খুব বিরাট ভক্ত, ফ্যান নই। তার যে দুর্বলতা সেগুলো আমি বলি যে উনি বিলাতে গিয়ে প্রেস কনফারেন্স করতে পারতেন, উনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারদের সঙ্গে পরিচিত হয়ে বাংলাদেশে কি হচ্ছে একটা ক্যাম্পেইন করতে পারতেন, খবরের কাগজে লিখতে পারতেন, লেখাপড়া করে একটা ডিগ্রি নিতে পারতেন, এগুলো আমি প্রকাশ্যে বলেছি। কিন্তু তারেক রহমানের যে ক্রেডিট সেটা তো দিতে হবে। যার বিরুদ্ধে বিচারক মোতাহার হোসেন বুধানের নাম, যাকে বিচার করে নিরপরাধ চিট দিয়ে, এখানে ব্যারিস্টার সাহেব আছেন, সারোয়ার সাহেব আছেন, আচ্ছা এক লোককে আপনি ক্লিন চিট দিয়ে বিচারে বলছেন নিরপরাধ। নিরপরাধ বলে দেওয়ার পরে ২০০৮ সালে উনি বিলাতে চলে যাওয়ার অনুমতি পেলেন। তারপর ২০০৯ সালে হাসিনা এসে তার বিরুদ্ধে বলছে অস্ত্র মামলা, গ্রেনেড ছোড়ার মামলা। ওই গ্রেনেড ছোড়ার উপরে আমি রিসার্চ করেছি, আমার বইতে আমি লিখেছি 50 ইয়ার্স অফ বাংলাদেশ। ওই গ্রেনেড ছুড়েছিল উলফা, যে উলফার নেতাদেরকে হাসিনা ছেড়ে দিয়েছিল ওই জন্য। এখন উদর পিন্ডি বুদর ঘাটে চড়িয়ে তারেক রহমানের বিরুদ্ধে এতগুলো মামলা, এই মামলাগুলো আসিফ নজরুল যদি রিয়েলি সিনসিয়ার হতেন, তো যেদিন সরকার গঠন হলো তার ৪-৫ ঘন্টার ভিতরেই যত রকম মিথ্যা মামলা আছে, তার খালেদা জিয়ার সম্বন্ধে অবিচার হচ্ছে, তারেক রহমানকে সঙ্গে সঙ্গে ক্লিন চিট দেওয়া উচিত ছিল। উনি ইচ্ছা করলে এখন দেশে আসতে পারেন। দ্যাট শুড হ্যাভ বিন এক্সিকিউটিভ অর্ডার ফ্রম ডক্টর ইউনূসের অফিস। ওইটা ওনারা ফেল করেছেন, ফেল করেন নাই। উনারা মোদি এবং হাসিনার নির্দেশ অনুযায়ী, চুপ্পু এবং ওয়াকারের নির্দেশ অনুযায়ী তারা তারেক রহমানকে দেশে আসতে দেয় না। আমি কোনো বিএনপি দল করি না,
আমি তারেক রহমানের গুণগ্রাহী কিছু না, কিন্তু আমি যে সত্য যার যা ক্রেডিট দিতে হবে। খালেদা জিয়ারও অনেক ভুল উনি করেছেন, মানে এই যে তার ভুলের জন্যই এই কর্নেল ফারুকদের ফাঁসি হয়েছে। যারা 15ই আগস্ট করলো তারা আমাদের হিরো। 15ই আগস্ট না হলে 7ই নভেম্বর হতো না, 7ই নভেম্বর না হলে জিয়াউর রহমান আসতেন না। কর্নেল ফারুক ডালিম যারা বিপ্লব করলেন সে লোকগুলোকে জেলে দিয়ে দেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো। খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে তাদের ছাড়িয়ে আনতে পারতেন। খালেদা জিয়াকে আমি নির্দোষ মনে করছি না, বাট শি ইজ আওয়ার হিরো, শি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য রেভলিউশন। আমার এই বক্তব্য আমি এই কথা বল ঘুরে ফিরে একটা কথাতেই আসে, ইউনূস সরকার ফেল করেছে। এখন আমি বলছি মানে মানে ভাই আপনি সম্মান নিয়ে চলে যান, আপনি বলেন সমন্বয়কদের বলেন যে তোমরা একটা নেপোলিয়ন খুঁজে বের করো, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি, আই ফেল। এটা বলতে তো ওনার বললে ওনার সম্মানও থাকে, ওনার মর্যাদাও থাকে, দেশটাও বাঁচে। দেশটা এখন চারদিক দিয়ে ভারতীয় মিডিয়া দেখেন না যেভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে লেগেছে, এখানে নাকি হিন্দু মেরে শেষ করে ফেলা হচ্ছে, স্বাধীনতা নাই, বাংলাদেশ জঙ্গি দিয়ে ভর্তি হয়ে গেছে। এই অপপ্রচার গুলো আমি লেখা লিখছি, টকশোতেও বলেছি যে ভারতীয় মিডিয়া চায় না ডক্টর ইউনূস সরকার থাকুক। তাহলে আপনি উনি তাহলে হয় সরকার উনি বসুন, আবার সরকার সাহেব যেটা বলেন আরেকবার উনি শপথ নিয়ে বলেন আমি আজকে শপথ নিচ্ছি, আবার আমি রাষ্ট্রপ্রধান এবং আমি শাহাবুদ্দিন চুপ্পুকে ডিসমিস করছি রেভলিউশনারি সরকারের প্রধান হিসাবে, এবং তার বিরুদ্ধে বিচার হবে, ইনভেস্টিগেশন হবে, আপাতত জেলে যাবে, তারপরে বিচার হবে। ওয়াকারকে ত্যাগ করছি, যে যে জেনারেলরা মানুষ হত্যায় দায়ী ছিল, চায়না ঘর চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, গুলি করেছে, ওই সমস্ত কর্নেল, ওই সমস্ত এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি এখানে, যে ওইটা যদি উনি করতেন আমি বলতাম হ্যাঁ সংস্কার হয়েছে। কিসের সংস্কার? কিছু। ধন্যবাদ।